তোমরা যারা নিট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সে, তোমরা জানো বায়োলজিক্যাল সায়েন্সে 360 মার্কস আছে এবং এই 360 মার্কসে অ্যাভভ 350 স্কোর করলেই কিন্তু তুমি অনেকটা সিকিউর জায়গাতে চলে যাবে। কিন্তু এই 350 স্কোর করার পিছনে কিছু স্ট্র্যাটেজি আছে যেটা এখন থেকে তোমাদেরকে ফলো করতে হবে। আজকে আমি সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রধানত যে কোনো সাবজেক্ট পড়তে গিয়ে যেটা ভুল করে, সেই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা ইউনিটের মধ্যে কী আছে সেটা তারা প্রথমে জানে না বা তারা জানতে চায় না। তারা এরকম করে যে একটা চ্যাপ্টার পড়লো, পরে আর একটা চ্যাপ্টার, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারে কী আছে সেটা পড়তে পড়তে তারা জানছে, সেকেন্ড চ্যাপ্টারে কী আছে সেকেন্ড চ্যাপ্টার যখন শুরু হবে তারপরে সেটা পড়তে পড়তে তারা জানবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে প্রথমেই একদম বেসিক কনসেপশান নিয়ে নাও। অর্থাৎ ক্লাস 11-এ তুমি যখন বায়োলজিক্যাল সায়েন্স পড়া শুরু করছো, একটু জেনে নাও যে বায়োলজিক্যাল সায়েন্সে ক্লাস 11-এ তোমাদেরকে কী পড়তে হবে। তো সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব যে ক্লাস 11-এ বায়োলজিক্যাল সায়েন্সের যে 5টা ইউনিট আছে, এই প্রত্যেকটা ইউনিটে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারে প্রধানত কী কী অংশ পড়তে হবে সেই সম্পর্কেই তোমাদেরকে আমি ব্রিফ আইডিয়া দেবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োনি নির্মল নিট। আমি নির্মল ঘোষ, অ্যান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ বায়োলজিক্যাল সায়েন্স। দীর্ঘ প্রায় 15 বছরের বেশি শিক্ষক জীবনে প্রচুর স্টুডেন্টস আমার কাছে পড়াশোনা করেছে, অনেকেই নিট এক্সামিনেশান ক্র্যাক করেছে, অনেকেই MBBS পড়ছে। তোমরা যদি আমার এই চ্যানেল রেগুলারলি ফলো করো, তোমরাও বায়োলজিতে ভালো স্কোর করতে পারবে। নিটের 720 মার্কসের মধ্যে তোমরা জানো যে 360 মার্কস কিন্তু বায়োলজিতে আছে। সুতরাং বায়োলজিকে খুব ভালো করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। অনেক সময় আমি দেখেছি যে স্টুডেন্টসরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে জোর দেয় কিন্তু বায়োলজিকে তারা ইগনোর করে যায়। তারা ভাবে যে বায়োলজি সহজেই তারা কভার করে ফেলবে, পরীক্ষার 2 থেকে 3 দিন আগে তারা বায়োলজি পড়ে। কিন্তু এখন বায়োলজি অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তোমরা বোর্ডের যে বই পড়ছো সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যে বই ফলো করতে হবে সেটা হচ্ছে NCERT বই। তো এই হচ্ছে NCERT বই, এটা ক্লাস 11-এর NCERT বই এবং তার সঙ্গে সঙ্গে এটা ক্লাস 12-এর NCERT বই। তোমরা কিন্তু NCERT বই লাইন বাই লাইন ফলো করবে এবং প্রত্যেকটা ওয়ার্ড NCERT থেকে তোমাদেরকে বুঝতে হবে। নিটে যদি ক্র্যাক করতে চাও NCERT মাস্ট। এবং নিটের বায়োলজিক্যাল সায়েন্সের যে দুটো সাবজেক্ট আছে, জুলজি এবং বোটানির 98% কোয়েশ্চেন্স কিন্তু এই NCERT থেকেই আসে। সুতরাং NCERT তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। বোর্ডের যে বই পড়ছো ঠিক আছে, সেটা সেকেন্ডারিলি পড়ো, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারিলি তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা NCERT বই। এবং প্রশ্ন যেরকমই হোক না কেন দেখবে যে বোর্ডের এক্সামিনেশনেও কিন্তু কোয়েশ্চেন্স NCERT থেকেই দেওয়া হয়। সুতরাং NCERT তুমি যদি ফলো করো তাহলে একসঙ্গেই তোমাদের বোর্ডের প্রিপারেশান যেমন হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নিটের প্রিপারেশানও হয়ে যাবে। এবং আমার চ্যানেলে আমি কিন্তু 100% NCERT বেসড বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা পোর্শনও তোমাদেরকে বলবো। কারণ এরকম দেখা গেছে যে বিগত 2-3 বছরে প্রধানত NCERTর বাইরেও কিছু কিছু প্রশ্ন এসেছে। সুতরাং একটাও প্রশ্ন যাতে তোমাদের বাদ না যায় NCERTতে, তো সেইভাবেই আমি তোমাদেরকে পড়াবো এবং দুরকমভাবে তোমাদেরকে আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস ধীরে ধীরে কভার করব। প্রথমত নিটের বিভিন্ন পোর্শনগুলো বা নিটের প্রত্যেকটা চ্যাপ্টারে যে সেকশানগুলো আছে, তো সেই কনসেপ্ট তোমাদেরকে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমি যে অনলাইন লাইভ ক্লাস নিই, সেই অনলাইন লাইভ ক্লাসগুলো তোমরা ফলো করবে, কারণ সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার একদিনে শেষ করবো, অর্থাৎ সেগুলো হবে 1 শট ভিডিও এবং সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার নোটস থেকে আলোচনা করব। সুতরাং সেগুলো তোমরা যদি দেখো তাহলে টোটাল তোমাদের প্রিপারেশান একটা চ্যাপ্টার এক দিনে হয়ে যাবে। আশা করি আমি এইভাবে তোমাদের সিলেবাস শেষ করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টস যারা নিট এক্সামিনেশান ক্র্যাক করেছে, তো তাদের মতোই তোমাদেরকেও আমি হেল্প করতে পারবো এই আশা রাখছি। দেখো, সিলেবাস যেভাবে ভাগ করা আছে, এই সিলেবাস কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, যেটাকে বলা হয় ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, প্রথমেই যেটা বলছিলাম যে ক্লাস 11-এ কিন্তু মোট 5টা ইউনিট আছে। তো প্রথম যে ইউনিট আছে সেটা হচ্ছে ইউনিট 1, দ্যাট ইজ ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। দেখো, এই যে পৃথিবীতে প্রধানত 2 ধরনের বস্তু আছে, একটা জীব আর একটা জ্বর। সুতরাং বায়োলজিক্যাল সায়েন্সে প্রধানত জীব সম্পর্কেই পড়াশোনা করা হয় এবং যে বিভিন্ন রকমের জীব আছে, তো সেই বিভিন্ন রকমের জীব সম্পর্কিত স্টাডি প্রধানত এই চ্যাপ্টারে করা আছে। তো বিভিন্ন রকমের অর্গানিজম এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত অর্গানিজমকে কীভাবে স্টাডি করা হয়, কীভাবে ক্লাসিফিকেশান করা হয়, প্রধানত এই ইউনিট 1-এ আছে। সুতরাং
প্রথম যে চ্যাপ্টার আছে দ্য লিভিং ওয়ার্ল্ড এবং সেকেন্ড যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, অর্থাৎ এই যে ডিফারেন্ট টাইপের যে অর্গানিজম আছে সেটা হতে পারে প্ল্যান্ট, হতে পারে অ্যানিম্যাল, হতে পারে বিভিন্ন মাইক্রোবস, প্রোক্যারিওটস, ভাইরাসেস ইত্যাদি। তো সেই সম্পর্কিত স্টাডি এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এই বিভিন্ন অর্গানিজমকে কীভাবে ক্লাসিফাই করা হয়। ক্লাসিফিকেশান এই কারণের জন্যই গুরুত্বপূর্ণ, ধরা যাক তোমরা ক্লাস 11-এ 60টা স্টুডেন্ট আছো, এখন প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়ানো সম্ভব নয়, তাহলে কি করতে হবে, গ্রুপ করে দিতে হবে। এই যে 60 জন স্টুডেন্ট তোমরা আছো, তোমরা একটা গ্রুপ, আবার ক্লাস 12-এ যারা স্টুডেন্ট আছে তারা একটা গ্রুপ। সুতরাং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি না পড়িয়ে তাদেরকে গ্রুপে পড়ালে অনেকটা সুবিধা হয়। এখানেও সেরকম, তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে যেগুলো সিমিলার অর্গানিজম তাদেরকে একটা গ্রুপে রাখা হয়, তার ফলে একটা গ্রুপের ক্যারেক্টার্স পড়লে তো সেই গ্রুপে যত অর্গানিজম বা জীব আছে তাদের সববার ক্যারেক্টার কিন্তু আমরা জেনে যাব। তো এটাই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, কিন্তু সেক্ষেত্রে কিছু টেকনিক ফলো করা হয় এবং এর সাথে সাথে আছে প্ল্যান্ট কিংডম এবং তার সঙ্গে সঙ্গে আছে অ্যানিম্যাল কিংডম। সুতরাং ইউনিট 1 যে ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড আছে, তো ইউনিট 1 ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ডে প্রধানত আমরা দেখছি যে 4টে চ্যাপ্টার আছে, ঠিক আছে। আমি আবার বলছি, বারবার তোমাদেরকে বলছি যে সিলেবাস সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার আইডিয়া তোমাদেরকে নিয়ে নিতে হবে। দেখো তাহলে প্রথম যে চ্যাপ্টার আছে, দ্য চ্যাপ্টার 1 হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। তো সেই লিভিং ওয়ার্ল্ডে কোন কোন অংশ তোমাদেরকে পড়তে হবে একদম ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেব, ঠিক আছে। তো এই লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টার কিন্তু হিউজ। তাহলে দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ লিভিং। হোয়াট ইজ লিভিং মানে কি, এই যে জীবনের বৈশিষ্ট্য, অর্থাৎ জীবনের কিছু বৈশিষ্ট্য আছে যেমন গ্রোথ, রিপ্রোডাকশান ইত্যাদি, ডিফারেন্ট মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন ইত্যাদি, এই সমস্ত বিষয় পড়তে হবে। এবং ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড বলতে এক্ষেত্রে বায়োডাইভার্সিটির সম্পর্কে একদম ব্রিফ নলেজ নিতে হবে। এই চ্যাপ্টারে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যতে ব্রিফ নলেজ দেওয়া আছে, ক্লাস 12-এ তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তারপরেই আছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, অর্থাৎ জীবদেরকে যে ক্লাসিফিকেশান করার যে স্কিম, মানে কিংডম, তার সঙ্গে সঙ্গে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, তো এগুলোকেই প্রথমত আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আছে ট্যাক্সোনমিক্যাল এইডস। তো এই ট্যাক্সোনমিক্যাল এইডস প্রধানত নিটের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, বাকি অংশগুলো কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে, রাইট। আচ্ছা, এবারে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টার দেখো, একদম এনসিইআরটি বই থেকেই আমি এগুলো তুলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো সেকেন্ড যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কিছু অর্গানিজম সম্পর্কে বা কিছু কিংডম সম্পর্কে আমাদের পড়তে হবে। তো RH হুইটেকার প্রধানত 5টা কিংডমের কথা বলেছিলেন। প্রথম যে কিংডম, তো সেটা হচ্ছে কিংডম মোনেরা। কিংডম মোনেরা মানে হচ্ছে সমস্ত প্রোক্যারিওটস। তো প্রোক্যারিওটসের যেমন ক্যারেক্টার, তার সঙ্গে সঙ্গে তাদের ক্লাসিফিকেশান পড়তে হবে। তার সাথে সাথে আছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা মানে কি, ইউনিসেলুলার ইউক্যারিওটস, অর্থাৎ এদের ক্ষেত্রে কী থাকে, সেল থাকে এবং সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু এই অর্গানিজম কিন্তু এককোষী জীব। তাহলে এদের সম্পর্কে পড়তে হবে কিংডম প্রোটিস্টা এবং কত ডিফারেন্ট গ্রুপের কিংডম আছে সেটা পড়তে হবে, মানে প্রোটিস্টার আন্ডারে যে ডিফারেন্ট গ্রুপস আছে তাদের সম্পর্কেও পড়তে হবে। তারপরেই আছে কিংডম ফাঞ্জি। দেখো RH হুইটেকার কিন্তু ফাঞ্জি বা ছত্রাককে প্ল্যান্ট গ্রুপ থেকে আলাদা করেছিলেন। কেন? কারণ ফাঞ্জির মধ্যে হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখা যায়, কারণ ফাঞ্জি বা ছত্রাক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং তার সঙ্গে সঙ্গে তাদের কোষ প্রাচীরে প্রধানত কাইটিন থাকে। এছাড়া তাদের যে স্ট্রাকচার সেটা প্রধানত হাইফা, মাইসেলিয়াম ইত্যাদি এরকম কিছু টার্মিনোলজি তোমাদেরকে পড়তে হবে। এবং ফাঞ্জির বিভিন্ন যে গ্রুপ আছে, ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইটিসিস, ব্যাসিডিওমাইসিটিস, তাদের সেক্সুয়াল স্পোর অনুযায়ী ক্লাসিফিকেশান করা হয়, সেগুলো জানতে হবে। এবং কিংডম প্ল্যান্টিতে পড়তে হবে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর, টেরিডোফাইটাকে বলা হয় বোটানিক্যাল স্নেক। এবং তার সঙ্গে সঙ্গে জিমনোস্পার্ম আছে, অ্যাঞ্জিওস্পার্ম আছে। তো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিন্তু সিড তৈরি হয়। জিমনোস্পার্মের যে সিড সেটা ফলের মধ্যে থাকে না। আমরা অনেক সময় আপেল খাই বা আমরা পেয়ারা খাই, তাহলে পেয়ারার যে দানা তো সেটাই কিন্তু সিড তাহলে কার মধ্যে থাকে, ফলের মধ্যে। তো যাদের ক্ষেত্রে বীজটা ফলের মধ্যে থাকে তো তারাই অ্যাঞ্জিওস্পার্ম বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, আর যাদের ক্ষেত্রে সিড মুক্ত অবস্থায় থাকে, কোনো ফল তৈরি হয় না, তারাই কিন্তু জিমনোস্পার্ম। সঙ্গে সঙ্গে প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। প্ল্যান্টের যে কোনো হ্যাপ্লয়েড স্ট্রাকচারকে আমরা বলবো গ্যামেটোফাইট বা লিঙ্গধর এবং ডিপ্লয়েড স্ট্রাকচারকে আমরা বলবো রেণুধর। তো ব্রায়োফাইটের ক্ষেত্রে প্রধানত হ্যাপ্লয়েড বা লিঙ্গধর দশার প্রাধান্য দেখা যায়। তার সঙ্গে সঙ্গে এই যে ফাঞ্জি আছে, অ্যালগি আছে, এরাও কিন্তু হ্যাপ্লয়েড বা লিঙ্গধর, ঠিক আছে। এদের মেন যে প্ল্যান্ট বডি সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড বা তারা কিন্তু গ্যামেটোফাইট। আর
টেরিডোফাইটা থেকে শুরু করে অ্যাঞ্জিওস্পার্ম পর্যন্ত সবাই কিন্তু স্পোরোফাইট। এর সাথে সাথে আছে কিংডম অ্যানিমেলিয়া। তো কিংডম অ্যানিমেলিয়াতে প্রধানত যেগুলো নন কর্ডেড আছে, তো সেখানে ফাইলাম পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে, যেমন ফাইলাম প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কে, কাইনোডার্মাটা। আর যে কর্ডাটা আছে ফাইলাম কর্ডাটার আন্ডারে, সেখানে ক্লাস পর্যন্ত পড়তে হবে, আপ টু ক্লাস, মানে ক্লাস যেমন কন্ড্রিকথিস, ক্লাস অস্টিকথিস, অস্থিযুক্ত মাছ, তরুণাস্থিযুক্ত মাছ, ক্লাস অ্যাম্ফিবিয়া, রেপটাইলস ইত্যাদি পড়তে হবে। এর সাথে সাথে আরও একটা গ্রুপ আছে যেটাকে প্রধানত জীব বলা হয় না যাদেরকে, তাদেরকে ভাইরাস বলা হয়। সুতরাং এই ভাইরাস সম্পর্কেও পড়তে হবে, এবং লাইকেন। তো লাইকেনের মধ্যে প্রধানত অ্যালগি এবং ফাঞ্জি, এদের একটা মিউচুয়াল রিলেশনশিপ দেখা যায়। তো সেই লাইকেন সম্পর্কেও কিন্তু আইডিয়া নিতে হবে এই চ্যাপ্টারে। সুতরাং এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান এই চ্যাপ্টার হিউজ, অনেক কিছু বিষয় পড়তে হবে, এবং বারবার কিন্তু এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান পড়তে হবে। দেখো, তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেডিকেশান। তুমি যদি ডেডিকেশান দিয়ে বায়োলজিক্যাল সায়েন্স পড়ো, ইগনোর যদি না করো, প্রতিদিন অন্তত 1.5 ঘন্টা যদি বায়োলজিক্যাল সায়েন্স পড়ো, এবং পড়ে যদি নিজের মতো করে নোটস তৈরি করে নাও, এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার যদি সলভ করো, তাহলে সহজেই কিন্তু বায়োলজিকে তুমি গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে এবং খুব ভালো স্কোর করতে পারবে। মনে রাখবে, তুমি পরিশ্রম করবে কেবলমাত্র 2 বছর, কিন্তু তার রেজাল্ট কিন্তু সারা জীবন তুমি কিন্তু পাবে। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে, তো সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। তো প্ল্যান্ট কিংডম আর এই হুইটেকার কিন্তু প্ল্যান্টকে আলাদা একটা গ্রুপে রেখেছেন, আলাদা একটা কিংডমে রেখেছেন। তো প্ল্যান্ট কিংডমের মধ্যে অ্যালগি আছে। অ্যালগি মানে শৈবাল, এরা প্রধানত জলে থাকে। অ্যালগির ডিফারেন্ট গ্রুপ পড়তে হবে, ব্রায়োফাইটা, এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এবং প্ল্যান্টের লাইফ সাইকেল মানে অল্টারনেশন অফ জেনারেশন। একদম খুব ভালো আইডিয়া রাখতে হবে। যদি অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম বুঝতে না পারো, তাহলে কিন্তু টোটাল প্ল্যান্ট গ্রুপ কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই বিষয়টা হলো, তাহলে এটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, এই চ্যাপ্টারে আছে। তারপরে চলে এসো অ্যানিম্যাল কিংডম। দেখো, ইউনিট 1 আমরা দেখছি। তো তোমাদের যে বোর্ডের এক্সামিনেশান হয়, তো সেখানে কিন্তু 2টো সেমিস্টারে এক্সামিনেশান হয়, একটা সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। তো এই যে চ্যাপ্টার যেগুলো বলছে, এগুলো সেমিস্টার 1-এর মধ্যে ইনক্লুডেড। তো সেমিস্টার 1 তোমরা জানো, এটা কিন্তু এমসিকিউ বেসড এক্সামিনেশান হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশান। দেখো, অ্যানিম্যাল কিংডমে যেটা আছে সেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশান, মানে অ্যানিম্যালসের ক্লাসিফিকেশানের জন্য যে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া, মানে কোনগুলো প্রধানত ডিপ্লোপ্লাস্টিক, কোনগুলো ট্রিপ্লোপ্লাস্টিক, কোন অ্যানিম্যালস, এবং তার সঙ্গে সঙ্গে কারা আসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা ইত্যাদি ডিফারেন্ট কনসেপ্ট পড়তে হবে, এবং ক্লাসিফিকেশান অফ অ্যানিম্যালস। এক্ষেত্রে যেটা বলছিলাম, যারা নন কর্ডেড আছে, তো নন কর্ডেটের ক্ষেত্রে তোমাদেরকে ফাইলাম পর্যন্ত পড়তে হবে, এবং কর্ডেটের ক্ষেত্রে তোমাদেরকে একদম ক্লাস পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, তো এগুলো নিয়েই প্রধানত আছে ইউনিট 1। এরপরে যেটা দেখবো, তো সেটা হচ্ছে ইউনিট 2। তো ইউনিট 2 পোর্শনও কিন্তু তোমাদের বোর্ড এক্সামিনেশানে সেমিস্টার 1-এর সঙ্গে ইনক্লুডেড, এবং ক্লাস 11-এ 2টো সেমিস্টার হয়, একটা সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। আর ক্লাস 12-এ কিন্তু সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হয়। ক্লাস 12-এর যে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হয়, এটা কিন্তু স্কুলের বাইরের স্কুলে হয়, মানে হোম স্কুলে হয় না। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু এনসিইআরটি তুমি যদি ফলো করো, বোর্ডের বই তুমি যদি নাও পড়ো, এনসিইআরটি যদি ফলো করো, তাহলেও কিন্তু বোর্ড এক্সামিনেশানে 95% তুমি স্কোর করতে পারবে। এবার দেখো ইউনিট 2। তো ইউনিট 2-তে যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে এক্ষেত্রে আছে প্রধানত মূল, কাণ্ড, পাতা, তার সঙ্গে সঙ্গে ফুল, ফল, বীজ, এগুলো যেমন পড়তে হবে। এর সাথে সাথে আছে প্ল্যান্ট টিস্যু, যেটা একটা হিউজ পোর্শন। ঠিক আছে, এবং দেখো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট চ্যাপ্টার 5, এবং চ্যাপ্টার 6-এ আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে প্ল্যান্ট টিস্যু, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কী কী আছে একটু দেখে নাও। চ্যাপ্টার 5-এ তাহলে আছে রুট, মানে মূল, কাণ্ড এবং পাতা। ঠিক আছে, তাহলে কী কী আছে? মূলের গঠন এবং মূলের মডিফিকেশান, কাণ্ডের মডিফিকেশান, পাতার মডিফিকেশান, দ্য ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে কি? ফুল কিভাবে সজ্জিত থাকে, এবং সেই ফুলের যে সজ্জা, এক্ষেত্রে রেজিমোস এবং সাইমোস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ফ্লাওয়ার স্ট্রাকচার, মানে ফুলের যে গঠন, দেখো বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো কিন্তু খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এর সাথে সাথে ফ্লোরাল ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফ্রুটস আছে এবং সিড আছে। দেখো সিড মানে কি? সিডের মধ্যে প্রধানত একটা এমব্রায়ো থাকে এবং তার ফুড থাকে। তাহলে সিডের মধ্যে কি থাকবে? সিড বা বীজের মধ্যে এমব্রায়ো থাকে।
ঠিক আছে, এমব্রায়ো বা প্ল্যান্টসের ভ্রূণ থাকে এবং তাদের ফুড প্রধানত এখানে সঞ্চিত থাকে, কারণ সিড দীর্ঘদিন বা বীজ দীর্ঘদিন পর্যন্ত তার জার্মিনেশন নাও হতে পারে। এমন অনেক সিড আছে যেগুলো বেশ কয়েক হাজার বছর পর্যন্ত যারা বেঁচে থাকে কোনো রকম জার্মিনেশন হয় না, যখন উপযুক্ত পরিবেশ পায় তখন তারা তাদের অঙ্কুরোদ্গম ঘটে। সুতরাং এই সিডকে কেমন দেখতে, সিডের যে কভারিং, সিডের মধ্যে যে এমব্রায়ো আছে, কত রকমের সিড আছে, শস্যল বীজ, অশস্যল বীজ, ঠিক আছে, তো এগুলো সম্পর্কে মানে অ্যালবুমিনাস সিড, নন অ্যালবুমিনাস সিড এগুলো, এবং সেমি টেকনিক্যাল ডেসক্রিপশান অফ এ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের কিছু ডেসক্রিপশান, মানে এক্ষেত্রে ফ্লোরাল ডায়াগ্রাম তোমাদেরকে পড়তে হবে, খুব ভালোভাবে ফ্লোরাল ডায়াগ্রাম পড়তে হবে, এবং ডেসক্রিপশান অফ দ্য সাম ইম্পর্টেন্ট ফ্যামিলি, কিছু ফ্যামিলির ডেসক্রিপশান। দেখো এই জায়গাতে যে এনজিওস্পার্মের যে ফ্যামিলি আছে, যেমন ম্যালভেসিয়া আছে, লেগুমিনাসিয়া আছে, সুতরাং তাদের ডেসক্রিপশান পড়তে গেলে অবশ্যই তোমাকে কিন্তু মরফোলজি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। অর্থাৎ যদি আমরা ধরি ম্যালভেসি প্ল্যান্ট, তুমি যখন ডেসক্রিপশান পড়বে তাদের রুট কেমন, তাহলে সেই রুট জানতে গেলে অবশ্যই কিন্তু এই মূলের গঠন, তার মডিফিকেশান জানতে হবে, তাদের কাণ্ড কেমন সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু এই স্টেম সম্পর্কে জানতে হবে। তাহলে এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা তখনই তুমি বুঝতে পারবে যখন আগের অংশগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই অংশটা প্রধানত আছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে, রাইট। আচ্ছা, এর পরের অংশে আমরা চলে যাই, একদম এনসিইআরটি থেকে আমি প্রথমত ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে এক্ষেত্রে প্ল্যান্ট টিস্যু, রাইট, মানে উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ যেগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, মূল, কাণ্ড, পাতা ইত্যাদি, তো তাদের ভিতরে কোষগুলো কিভাবে সজ্জিত থাকে, তো সেটাই কিন্তু টিস্যু সিস্টেম। তাহলে এখানে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে আমরা কি বুঝছি? অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে আমরা প্রধানত টিস্যুকে বুঝছি, মানে কলাকে বুঝছি, দ্য টিস্যু সিস্টেম। সো অ্যানাটমি অফ দ্য ডাইকটিলিডন্স অ্যান্ড দ্য মোনোকটিলিডন্স প্ল্যান্ট, বা তার মানে কি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে কোন টাইপের সেল থাকে, কাণ্ডের মধ্যে কোন টাইপের সেল থাকে, পাতার মধ্যে কোন টাইপের সেল থাকে, তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন, তো সেগুলো পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে আছে সেকেন্ডারি গ্রোথ। তো সেকেন্ডারি গ্রোথ কাকে বলে? দেখো একটা প্ল্যান্ট, তো একটা প্ল্যান্টের যখন লেন্থের বৃদ্ধি হয়, তো লেন্থ যখন বৃদ্ধি হয়, ধরা যাক এরকম একটা প্ল্যান্ট আছে, সে ক্রমশ বাড়ছে, তো এটাকেই বলা হয় প্রাইমারি গ্রোথ। কিন্তু তার যখন এরকম গার্থ, মানে সে যখন মোটা হতে থাকে, ঠিক আছে, একটা উদ্ভিদের গুঁড়ি প্রধানত মোটা হয় সিম্পলি, তো সেটাকেই আমরা বলবো সেকেন্ডারি গ্রোথ। তো এই সেকেন্ডারি গ্রোথ কিভাবে সম্পন্ন হয়, খুব ক্রিটিক্যাল একটা টপিক, তো এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আমি সমস্ত অংশ তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেল তোমরা যদি রেগুলারলি ফলো করো, তাহলে এই সমস্ত অংশ কিন্তু তোমাদের ধীরে ধীরে কভার হয়ে যাবে, ঠিক আছে। একটু সিরিয়াসলি শুধুমাত্র তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এরপরে যেটা আছে, তো সেটা হচ্ছে চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7-এ কী আছে দেখো, চ্যাপ্টার 7-এ আছে এনিম্যাল টিস্যু, মানে মানুষের যে বিভিন্ন টিস্যু সিস্টেম আছে। আমরা জানি যে আমাদের দেহতে প্রধানত 4 রকমের কলা থাকে, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং নার্ভ কলা। তো এক্ষেত্রে যোগ কলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন আমাদের যে বোনস থাকে, তো সেই বোনসও কিন্তু কানেকটিভ টিস্যু বা যোগ কলা, এমনকি আমাদের যে ব্লাড থাকে সেটাও কিন্তু তরল যোগ কলা। তো এনিম্যাল টিস্যু সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে অর্গ্যান অ্যান্ড অর্গ্যান সিস্টেম অফ ফ্রগস, এখানে এই যে বাকি দুটো আছে আর্থওয়ার্ম এবং ককরোচ, এগুলো তোমাদেরকে পড়তে হবে না, কিন্তু তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্রগস, রাইট। একদম বেসিক আইডিয়া তোমাদের রাখতে হবে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, যেমন তাদের রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। সুতরাং এই সমস্ত অংশগুলো নিয়েই প্রধানত চ্যাপ্টার 7 আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আগে জেনে নাও যে কি পড়তে হবে চ্যাপ্টারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইউনিট 2। এরপরে আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে ইউনিট 3। তো এই ইউনিট 3 পর্যন্ত কিন্তু তোমাদের সেমেস্টার 1-এ আছে, মানে বোর্ড এক্সামিনেশানে আছে, রাইট। আচ্ছা চলো, তাহলে ইউনিট 3-তে কী কী অংশ আছে একটু বুঝে নাও। তো ইউনিট 3-তে যেটা আছে, তো সেটা হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 8-এ আছে সেল দ্য ইউনিট অফ লাইফ, মানে একটা কোষ এবং কোষের গঠন একদম ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার 9-এ আছে বায়োমলিকিউলস, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তার সাথে সাথে ডিএনএ, আরএনএ, এনজাইম ইত্যাদি। এবং এর সাথে সাথে আছে সেল সাইকেল এবং সেল ডিভিশন। একটা কোষের যে জীবনচক্র প্রধানত দুটো দশাতে সম্পন্ন হয়। দেখো এক্ষেত্রে দুটো দশা সম্পন্ন হয়, একটা ইন্টারফেজ, তো ইন্টারফেজ দশায় আবার বেশ কতগুলো উপদশা থাকে, G1, S, G2 ইত্যাদি বিভিন্ন উপদশা থাকে। এবং তার সঙ্গে সঙ্গে মাইটোসিস আর মিওসিস। তাহলে মাইটোসিস আর মিওসিস সেল ডিভিশন। তো মাইটোসিস মানে দেহকোষের বিভাজন, আর মিওসিস মানে যে পদ্ধতিতে প্রধানত গ্যামেট তৈরি হয়, জনন কোষ তৈরি হয়। সুতরাং মাইটোসিস এবং মিওসিস
সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবং তাদের বিভিন্ন স্টেজগুলো সম্পর্কে পড়তে হবে। এবার আমরা দেখব যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কী আছে। তো ইউনিট 3 তো আমরা দেখলাম, তাহলে দেখো এই যে ইউনিট 3 এর মধ্যে যে চ্যাপ্টার আছে তো সেটা হচ্ছে চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8-এর মধ্যে কী আছে দেখো, চ্যাপ্টার 8-এর মধ্যে আছে হোয়াট ইজ এ সেল। একটা সেল প্রধানত আমরা কাকে বলবো, তার সঙ্গে সঙ্গে আছে সেল থিওরি। প্রত্যেকটা জীবের দেহই কিন্তু সেল দিয়ে তৈরি, কারণ জীবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেটাবলিজম। তো মেটাবলিজম কোথায় হয়, মেটাবলিজম হয় সেলের মধ্যে। সেল ছাড়া মেটাবলিজম হয় না, আর মেটাবলিজম যদি না হয় তাহলে সেটা জীব নয়। তো সেই জন্য প্রত্যেকটা জীবের দেহ কিন্তু সেল দিয়ে তৈরি। অ্যান্ড ওভারভিউ অফ সেল মানে সেলের যে বিভিন্ন অর্গানেলি আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম, সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্ল্যাজেলা, সেন্ট্রোসোম, সুতরাং সব কিছু বিষয় তোমাদেরকে পড়তে হবে। এবং প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়া সেল, এবং তার সঙ্গে সঙ্গে ইউক্যারিওটিক সেল, রাইট। তো এই অংশগুলোই প্রথমত চ্যাপ্টার 8-এ আছে। তারপরে চ্যাপ্টার 9 হচ্ছে বায়োমলিকিউলস, মানে সিম্পলি এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, একটু বোঝার আছে, একটু ডিফিকাল্ট আছে, টাফ আছে, একটু কেয়ারফুলি পড়তে হবে। সো হাউ টু অ্যানালাইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন, মানে কিভাবে আমরা কেমিক্যাল কম্পোজিশনকে অ্যানালাইজ করব, কোনগুলো ম্যাক্রোমলিকুল, কোনগুলো মাইক্রোমলিকুল, তার জন্য কিছু এক্সপেরিমেন্ট আছে সেটা পড়তে হবে। এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে বায়োম্যাক্রোমলিকুলস। বায়োম্যাক্রোমলিকুলস মানে এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন। দেখো প্রোটিন, তার সঙ্গে সঙ্গে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কোনগুলো হোমোপলিস্যাকারাইড, কোনগুলো হেটারোপলিস্যাকারাইড। সুতরাং আমরা যে ভাত, ডাল, মুড়ি এগুলো খাই তো সেগুলোই হচ্ছে কার্বোহাইড্রেট। এবং এই কার্বোহাইড্রেট 3টে ফর্মে থাকে। মোনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সব মোনোস্যাকারাইড। তো মোনোস্যাকারাইডের গঠন একটু পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ডাইস্যাকারাইড, দুটো মোনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় ডাইস্যাকারাইড, যেমন মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। তো তার কম্পোজিশন একটু জানতে হবে। গ্লাইকোসাইডিক বন্ড থাকে কার্বোহাইড্রেটের মধ্যে। এবং পলিস্যাকারাইড যেমন স্টার্চ, গ্লাইকোজেন, এদের স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে কোথায় পাওয়া যায়। এর সাথে সাথে আছে দেখো প্রোটিন। প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড খুব ভালো করে পড়তে হবে। এবং অ্যামাইনো অ্যাসিডের যে তাদের যে কেমিক্যাল কম্পোজিশন একটু জানতে হবে, ঠিক আছে। এবং এসেন্সিয়াল কোন অ্যামাইনো অ্যাসিডগুলো, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, সেগুলো পড়তে হবে। এবং প্রাইমারি, সেকেন্ডারি লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে এই যে পলিপেপটাইড চেন, সেটা প্রাইমারি। সেকেন্ডারি স্ট্রাকচার মানে আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট। টার্সিয়ারি স্ট্রাকচারই কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল প্রোটিন, যেটা 3D স্ট্রাকচার অফ প্রোটিন। এবং তার সঙ্গে সঙ্গে কোয়াটার্নারি স্ট্রাকচার। কোনো কোনো প্রোটিনে আবার 2-এর বেশি বা 2 বা তার বেশি প্রথমত পলিপেপটাইড চেন থাকে, যেমন হিমোগ্লোবিন। তো এইগুলো আইডিয়া রাখতে হবে এবং লিপিড সম্পর্কেও পড়তে হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আছে দেখো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ এবং আরএনএ। সুতরাং ডিএনএ এবং আরএনএর যে স্ট্রাকচার আছে সেটা পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আছে দেখো নেচার অফ বন্ড লিঙ্কিং দ্য মোনোমার্স ইন এ পলিমার। তো এক্ষেত্রে নেচার অফ বন্ড বলতে এক্ষেত্রে প্রোটিনের মধ্যে প্রধানত আমরা জানি যে পেপটাইড বন্ড থাকে। তো সেই পেপটাইড বন্ড কী, পেপটাইড বন্ডের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে। তারপরে দেখো ডাইনামিক স্টেট অফ দ্য বডি কনস্টিটিউয়েন্টস এবং কনসেপ্ট অফ দ্য মেটাবলিজম, কীভাবে বিপাক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। মেটাবলিক বেসিস অফ লিভিং এবং দ্য লিভিং স্টেট অ্যান্ড দ্য এনজাইম, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। এনজাইম একটা কেমিক্যাল রিয়াকশানকে কন্ট্রোল করার জন্য যে বায়ো ক্যাটালিস্ট লাগে, তো সেটাই হচ্ছে এনজাইম। এনজাইম প্রধানত কোনো কেমিক্যাল রিয়াকশানকে প্রসিড করে। তো ধরো দেখ ইউরিয়া আছে, তো ইউরিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হতে মোটামুটিভাবে 10,000 বছর সময় লাগে। কিন্তু যদি এনজাইম দিয়ে দাও তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ইউরিয়া কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে পরিণত হয়। তো এটাই হচ্ছে এনজাইমের বিউটি। এছাড়া আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এখান থেকে বিভিন্ন এনজাইম তৈরি হয় এবং সেই এনজাইম বা উৎসেচক প্রধানত খাবারের হজমে সাহায্য করে বা ডাইজেশনে সাহায্য করে। এবং এর সাথে সাথে পড়তে হবে এনজাইম কীভাবে মেটাবলিক রিয়াকশানে সাহায্য করছে। এবং তার সাথে সাথে পড়তে হবে এবং এর সাথে সাথে কিছু এনজাইম ইনহিবিশন সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। এবার ইউনিট 3-এর যে লাস্ট চ্যাপ্টার আছে, তো সেটা হচ্ছে সেল সাইকেল। তো সেল সাইকেল বলতে এক্ষেত্রে ইন্টারফেজ এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে এমফেজ সম্পর্কে পড়তে হবে। এবং ইন্টারফেজ যে দশা অর্থাৎ G1, S, G2, এখানে চেক পয়েন্ট সম্পর্কে যেমন আইডিয়া রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে ডিএনএ রেপ্লিকেশান হচ্ছে। এখানে দুটো কনসেপ্ট রাখতে হবে, একটা হচ্ছে 2C আর একটা হচ্ছে 2N এবং তার সঙ্গে সঙ্গে 4C, ঠিক আছে। সুতরাং এই যে N এবং C এদের মধ্যে কি পার্থক্য আছে এটা বুঝলেই কিন্তু সেল সাইকেল তুমি অনেকটা বুঝে যাবে। এবং এম ফেজ মানে মাইটোটিক ফেজ, যেটা দুটো দশাতে সম্পন্ন হয়, যেমন ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, ঠিক আছে। তো ক্যারিওকাইনেসিসের আবার বিভিন্ন
ধরনের দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো, কিন্তু এখানেও সেগুলো পড়তে হবে। এবং সিগনিফিকেন্স অফ মাইটোসিস, তার সঙ্গে সঙ্গে আছে মিওসিস। মিওসিসে যে বিভিন্ন স্টেজ আছে, মিওসিস 1কে বলে রিডাকশনাল ডিভিশন, আবার মিওসিস 2কে বলে ইকুয়েশনাল ডিভিশন। তো মিওসিসে প্রধানত প্রোফেজ দশায় যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এখানে কিছু ইম্পর্ট্যান্ট টার্ম আছে, যেমন বাইভ্যালেন্ট, যেমন টেট্রাড, যেমন ক্রসিং ওভার। সুতরাং এরকম কিছু ডায়াকাইনেসিস, এরকম কিছু ইম্পর্ট্যান্ট টার্ম পড়তে হবে। এবং সিগনিফিকেন্স অফ মিওসিস, তো মিওসিসের মধ্য দিয়ে কীভাবে গ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টার যেগুলো বললাম, তো এগুলো প্রধানত তোমাদের এনসিইআরটিতে মানে নিটের জন্য যেমন পড়তে হচ্ছে, তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বোর্ড এক্সামিনেশনের জন্য পড়তে হচ্ছে। বোর্ড এক্সামিনেশনের বইকে দূরে সরিয়ে দাও, দিয়ে এনসিইআরটি ভালো করে ফলো করো, ঠিক আছে। এনসিইআরটি ভালো করে ফলো করো, রাইট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে পোর্শন আছে সেটা হচ্ছে ইউনিট 4 এবং ইউনিট 5। তো ইউনিট 4 এবং ইউনিট 5 প্রধানত তোমাদের সেমেস্টার 2তে দিতে হচ্ছে। এখানে প্রধানত লং কোয়েশ্চেন্স দেওয়া হয়, ঠিক আছে। তো ইউনিট 4-এ যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে দেখো বেশ কতগুলো চ্যাপ্টার আছে, কিন্তু সব চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে না অ্যাকচুয়ালি নিটের জন্য। তো প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস মানে কি, এই যে উদ্ভিদের সঙ্গে জলের সম্পর্ক কিন্তু খুব নিবিড়। একটা প্ল্যান্ট মাটি থেকে জল শোষণ করছে, জল শোষণ করে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মিনারেল অ্যাবসর্পশন করছে। তো কীভাবে এই সমস্ত ঘটনা ঘটছে, তো এটাই ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। এবং মিনারেল নিউট্রিশন, প্রধানত জলের সঙ্গেই খনিজ লবণ উদ্ভিদের দেহতে প্রবেশ করে। তো সেই মিনারেল বা খনিজ লবণ কী কাজে হেল্প করে, ম্যাগনেসিয়াম কী কাজে হেল্প করে, আয়রন কী কাজে হেল্প করে, মলিবডিনাম কী কাজে হেল্প করে, এর ফলে কী কী ডিজিজ হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে দেখো ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, সালোক সংশ্লেষ। তো এই যে চ্যাপ্টার আছে এটা কিন্তু এনসিইআরটি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে মিনারেল নিউট্রিশন তোমাদের পড়তে হচ্ছে, এবং ফটোসিনথেসিস বা মিনারেল নিউট্রিশনে মোস্ট প্রবাবলি বাদ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এবং তার সঙ্গে সঙ্গে দেখো রেসপিরেশন ইন প্ল্যান্ট, মানে উদ্ভিদের ক্ষেত্রে এই যে কার্বোহাইড্রেট যে তৈরি হচ্ছে, তো সেই কার্বোহাইড্রেটের গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিসের ফলে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তারপরে সেটা ক্রেব সাইকেলে যায়, এরকম কিছু কনসেপ্ট। অর্থাৎ এখনও গ্লুকোজ থেকে কত পরিমাণে এটিপি তৈরি হয়, তো সেটাই এই রেসপিরেশনে পড়তে হবে, এবং ফার্মেন্টেশন। আর তার সাথে সাথে আছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই যে অংশগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার 12, 13 এবং 14, তো এই চ্যাপ্টারগুলোতে একটু দেখে নাও কী কী আছে। যেহেতু এই চ্যাপ্টারটা সিলেবাসে নেই, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, সুতরাং এটাকে আমি আর বলছি না। এবং তার সঙ্গে সঙ্গে নিটের সিলেবাসে যেহেতু মিনারেল নিউট্রিশনটা নেই, তো সেই জন্য এটা বলছি না। তো আমি যেটা বলবো তো সেটা হচ্ছে এক্ষেত্রে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, ঠিক আছে। মানে হায়ার প্ল্যান্টে সালোক সংশ্লেষ পদ্ধতি প্রধানত কি, একদম ডিটেলসে এবং খুব ভালোভাবে পড়তে হবে। এক্ষেত্রে দেখো হোয়াট ডু উই নো, তো আমরা কি জানি, এবং আর্লি এক্সপেরিমেন্ট। তো এক্ষেত্রে এই যে অটোট্রফিক অর্গানিজম, ঠিক আছে, তো তারা সেগুলো কারা, হেটারোট্রফিক কারা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া, এবং আর্লি এক্সপেরিমেন্ট যে উদ্ভিদ যে ফটোসিনথেসিস করে, এক্ষেত্রে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক্স প্লেস, আমরা জানি যে পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড থাকে, তো সেই ক্লোরোপ্লাস্টিডের মধ্যেই প্রধানত ফটোসিনথেসিস সম্পন্ন হয়। এবং হাউ মেনি পিগমেন্টস আর ইভলভড ইন ফটোসিনথেসিস, মানে পিগমেন্ট সিস্টেম। অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা থাকে, এবং গ্রানার যে মেমব্রেন থাকে সেখানেই ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, যেমন ক্লোরোফিল, তার সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ইত্যাদি ডিফারেন্ট টাইপের পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক থাকে। তারা কিভাবে বিন্যস্ত থাকে, কোনটা রিয়াকশান সেন্টার, কোনগুলো অ্যান্টেনা কমপ্লেক্স, এবং কিভাবে প্রধানত লাইট অ্যান্টেনা কমপ্লেক্স ক্যাপচার করে রিয়াকশান সেন্টারকে দিচ্ছে, P680 কোনটা, P700 কোনটা। তো এই বিষয়গুলো একটু আইডিয়া রাখতে হবে। এর সাথে সাথে দেখো হোয়াট ইজ লাইট রিয়াকশান। তো লাইট রিয়াকশানে প্রধানত কিছু মেটেরিয়ালস তৈরি হয়, যেমন NADH তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে ATP তৈরি হয়, যেগুলো প্রধানত ডার্ক রিয়াকশানে ইউজ হয়। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কী হচ্ছে, ATP তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। হোয়ার আর দ্য ATP অ্যান্ড দ্য NADPH আর ইউজড, তাহলে ডার্ক রিয়াকশানে ইউজ হয়। এছাড়া ডার্ক রিয়াকশানের সঙ্গে রিলেটেড কিছু মেটাবলিক পাথওয়ে আছে, যেমন C3 সাইকেল, C4 সাইকেল ইত্যাদি। এবং ফটোসিনথেসিসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম আছে, তো তার নাম হচ্ছে রুবিস্কো, ঠিক আছে। তো সেই রুবিস্কো এনজাইম কী করে, এই রুবিস্কো এনজাইম প্রধানত কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে। আমরা জানি যে ফটোসিনথেসিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফাংশন, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদ প্রধানত ইউটিলাইজ করে।
তাহলে পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইড আছে পাতার কোষে অবস্থিত আরইউপির সঙ্গে সেটা যুক্ত হয় এবং যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত, সেই জন্য এই সাইকেলকে আমরা বলবো C3 সাইকেল। এরকমই তোমাদেরকে পড়তে হবে C3 সাইকেল, তার সঙ্গে সঙ্গে C4 সাইকেল, C2 সাইকেল। তো প্রত্যেকটা অংশ আমি তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা সেকশন নিয়ে যেমন আলোচনা করব, তার সাথে সাথে একদম অনলাইন লাইভ ক্লাসে এক একটা চ্যাপ্টার ওয়ান শট ভিডিও তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। এবং ফটো রেসপিরেশন আছে এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিসে যেটা আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে, কোনগুলোকে বলে লিমিটিং ফ্যাক্টর। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 14 মানে ইউনিট 4 চ্যাপ্টার 14। দেখো, ডু প্ল্যান্টস ব্রিথ, উদ্ভিদ কি শ্বসন করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে কি, আমরা যে কার্বোহাইড্রেট বা প্ল্যান্টস যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটা নেয়, তো সেই গ্লুকোজ থেকে প্রধানত কি তৈরি হয়, গ্লুকোজ থেকে প্রধানত পাইরুভিক অ্যাসিড তৈরি হয় 10টা ধাপে 10টা স্টেপে। এই যে 10টা যে স্টেপ আছে, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয় কোন এনজাইম এক্ষেত্রে অংশ নেয়, সুতরাং এগুলো পড়তে হবে। ফার্মেন্টেশন, আচ্ছা, অনেক সময় অক্সিজেন থাকতেও পারে নাও পারে, যদি অক্সিজেন যদি না থাকে তাহলে এই পাইরুভিক অ্যাসিডের এবার ফার্মেন্টেশন হয় এবং তার ফলে অ্যালকোহল ইত্যাদি তৈরি হয়, অ্যালকোহল বা অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। তো এটাকেই আমরা বলবো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বা সন্ধান বিভিন্ন কাজেতে ব্যবহৃত হয়। এবং এয়ারোবিক রেসপিরেশন, যদি কোনোভাবে অক্সিজেন থাকে তাহলে এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গিয়ে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়, তারপর সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করে দুটো ইম্পর্ট্যান্ট প্রধানত কম্পাউন্ড তৈরি করে, একটা NADH আর একটা হচ্ছে FADH2, ঠিক আছে। তাহলে NADH আর FADH2 এর ফলে NADH ও FADH2 তৈরি হয় এবং এক্ষেত্রে যে NADH আর FADH2 তৈরি হয়, তো সেই NADH আর FADH2 থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তার মধ্যে দিয়ে যখন ট্রান্সপোর্টেড হয় তখন সেখান থেকে ATP তৈরি হয় এবং এই যে প্রসেস ATP তৈরি করে, তো তাকেই বলে কেমিও অসমোটিক হাইপোথেসিস। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পিটার মিচেল। তো কেমিও অসমোটিক হাইপোথেসিস পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে দ্য রেসপিরেটরি ব্যালান্স শিট। রেসপিরেটরি ব্যালান্স শিট বলতে আমরা কি বুঝি, এই যে গ্লুকোজ থেকে যে ক্রমশ গ্লুকোজের প্রধানত গ্লাইকোলাইসিস হচ্ছে, তো গ্লাইকোলাইসিসে কী পরিমাণ এটিপি তৈরি হচ্ছে, কী পরিমাণ এটিপি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনে তৈরি হচ্ছে, কী পরিমাণ এটিপি ডিরেক্টলি বা অক্সিডেটিভ ফসফোরিলেশনে তৈরি হচ্ছে, এটা পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে পাইরুভেটের অক্সিডেশনে কত পরিমাণ এটিপি তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কত পরিমাণ এটিপি তৈরি হয়। অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখা যায় যে এখনও গ্লুকোজ থেকে 38 অণু এটিপি তৈরি হয়, সুতরাং এই 38 অণু এটিপি কীভাবে তৈরি হচ্ছে, তো সেটাই হচ্ছে রেসপিরেটরি ব্যালান্স শিট, রাইট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। তো অ্যাম্ফিবলিক পাথওয়ে প্রথমত কাকে বলবো, ক্রেবস সাইকেলকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। শুধুমাত্র গ্লুকোজ মেটাবলিজমের ফলে যে পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তো সেটা ক্রেবস সাইকেলে ঢোকে তাই নয়, এমনকি প্রোটিন এবং লিপিড মেটাবলিজমের ফলে যে বাই প্রোডাক্ট যেগুলো তৈরি হয়, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, সেগুলোও কিন্তু ক্রেবস সাইকেলে ঢুকে এটিপি তৈরিতে হেল্প করে এবং সেই জন্যই এটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। এর সাথে সাথে আছে দেখো রেসপিরেটরি কোসেন্ট। তো এক্ষেত্রে রেসপিরেটরি কোসেন্ট প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। কার্বোহাইড্রেটের আর কিউ কত, প্রোটিনের আর কিউ কত, লিপিডের আর কিউ কত, এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি জাস্ট এটুকু বলছি যে তোমাদেরকে কি কি বিষয় পড়তে হবে। দেখো, অনেক সময় যেটা বারবার বলছিলাম যে কোনো একটা চ্যাপ্টার শুরু হলো তারপর আমরা সেই চ্যাপ্টার পড়ি, কিন্তু এইভাবে পড়বে না, আগে জেনে নাও যে এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, ঠিক আছে, তারপর সেটাকে পড়তে হবে, তবে কিন্তু গ্রিপের মধ্যে আনতে পারবে। তোমাকে আগে জানতে হবে যে কী পড়তে হবে, না হলে পড়াশোনাটা আমি দেখেছি স্টুডেন্টসদের কাছে অনেকটা গোলপোস্ট ছাড়া ফুটবল খেলার মতো হয়ে যায়। যেরকম গোলপোস্ট না থাকলে ফুটবল খেললে যেরকম যার কোনো মানে থাকে না, তো এখানেও সেরকম হয়, তারা অ্যাকচুয়ালি বুঝতেই পারে না যে কোন অংশগুলো পড়তে হবে, কী পড়তে হবে, ঠিক আছে, এবং সেই জন্য অনেকে কনফিউজড হয়ে যায় এবং মাঝপথে হাল ছেড়ে দেয়। তাহলে তোমাকে কিন্তু মাইন্ডটাকে দৃঢ় করে এগিয়ে যেতে হবে এবং যুদ্ধ কিন্তু ছাড়লে হবে না। তো যাই হোক, এরপরে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 15, দ্যাট ইজ দ্য প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা উদ্ভিদের বৃদ্ধি কীভাবে হয়, উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন রকমের ফেজগুলো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কাকে বলে, ধরা যাক আমার কাছে কালো পেন আছে, এই কালো পেন থেকে একটা কালো পেন তৈরি হলো,
এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ডিভিশন। কিন্তু এই কালো পেন থেকে যখন লাল পেন তৈরি হবে তখন তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে একটা সেল থেকে যখন অন্য টাইপের সেল তৈরি হয় তো তখনই তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন বা বিভেদন। তো সেই ডিফারেন্সিয়েশনের সঙ্গে রিলেটেড কিছু টার্ম আছে, সেগুলো আইডিয়া রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে কি? উদ্ভিদ বিভিন্ন রকমের হরমোন। যেমন এক্ষেত্রে জানতে হবে যে অক্সিন, তো অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। জিব্বারেলিন উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তার সাথে সাথে সাইটোকাইনিন সেল ডিভিশনে সাহায্য করে। অক্সিন এবং সাইটোকাইনিন কিভাবে টিস্যু কালচারে হেল্প করে, কোন ক্ষেত্রে রাইজোজেনেসিস হয়, মূলের ডেভেলপমেন্ট হয়, কোন ক্ষেত্রে কলোজেনেসিস হয়, সেগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ইথিলিন, যেটাকে বলা হচ্ছে গ্যাসাস হরমোন। সুতরাং এই ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয় এবং তার সঙ্গে সঙ্গে ইথিলিন ট্রিপল রেসপন্স দেখায়। এবং আরও একটা হরমোন পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, হুইচ ইজ কল্ড অ্যাজ ড্রট রেজিস্ট্যান্ট হরমোন। এবং এই হরমোনটা প্রধানত ট্রান্সপিরেশনে বাধা দেয়। ঠিক আছে, এর সাথে সাথে আছে ফটোপিরিডিজম, অর্থাৎ একটা নির্দিষ্ট আলোর উপস্থিতিতে কীভাবে উদ্ভিদের ফুল ফুটছে, তো সেটাই সেই অংশটা পড়তে হবে। শর্ট ডে প্ল্যান কোনগুলো, লং ডে প্ল্যান কোনগুলো, তাদের এক্সাম্পল পড়তে হবে। এবং ভার্নালাইজেশন, ঠিক আছে, যেটাকে বাংলাতে বলা হয় বাসন্তীকরণ। তো এই পোর্শনগুলোই প্রধানত তোমাদের প্ল্যান্ট ফিজিওলজিতে আছে। এরপরে আমরা চলে আসবো হিউম্যান ফিজিওলজি। অত্যন্ত ইন্টারেস্টিং হিউম্যান ফিজিওলজি, আমার খুব ফেভারিট যদিও। আচ্ছা, তো হিউম্যান ফিজিওলজি পোর্শন আছে ইউনিট 5। আগে একটু দেখে নাও যে এনসিইআরটি ইউনিট 5-এ কোন কোন চ্যাপ্টার আছে। তো প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন। তো ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন অংশ কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং এটা তোমাদেরকে পড়তে হবে না। কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ এই যে অক্সিজেন নিচ্ছে আবার CO2 ছেড়ে দিচ্ছি, তো এইটা কিভাবে হচ্ছে। এবং তার সাথে সাথে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি সেটা লাংসের মধ্যে যাচ্ছে, লাংস থেকে আবার টিস্যু বা কলাতে যায়। তারপরে কি হচ্ছে, ব্লাডের মধ্যে দিয়ে কীভাবে O2 আর CO2 পরিবহন হচ্ছে। তো সেই অংশগুলো এই ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসে আছে। প্রত্যেকটা অংশ আমি একদম ব্রিফলি তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপরেই আছে দেখো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, মানে রক্ত এবং কিভাবে সেই রক্তের পরিবহন হয়। এক্সক্রেটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, আমাদের দেহতে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান চলছে এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো কিভাবে দেহের বাইরে বেরিয়ে যায়। সিম্পলি এক্ষেত্রে যেটা পড়তে হবে একদম ডিটেলসে, ইউরিন ফর্মেশন, ঠিক আছে, নেফ্রন কীভাবে ইউরিন ফর্মেশনে হেল্প করে। এর সাথে সাথে আছে দেখো লোকোমোশন এবং মুভমেন্ট, ঠিক আছে, অর্থাৎ মাসেল সম্পর্কে পড়তে হবে চ্যাপ্টার 20। আর চ্যাপ্টার 21 হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অর্থাৎ ব্রেন এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে বিভিন্ন অর্গান, মানে নার্ভাস সিস্টেম সিম্পলি। এবং একদম সব শেষ যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তাহলে বুঝতে পারছো যে তোমরা যেরকম ভাবছো যে সিলেবাস খুব ছোট, বায়োলজিকে সহজেই গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে, সো দিস ইজ নট সো ইজি। অ্যাকচুয়ালি মাইনিউটলি প্রিপারেশান নিতে হবে, ডেডিকেশানের সঙ্গে প্রিপারেশান নিতে হবে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। প্রথম যে চ্যাপ্টার আছে দেখো হিউম্যান ফিজিওলজি, দ্যাট ইজ চ্যাপ্টার 16। সুতরাং এই চ্যাপ্টার 16 কিন্তু বাদ দেওয়া হয়েছে, সুতরাং এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। চ্যাপ্টার 16 এটা নিটের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো চ্যাপ্টার 17 আছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। দেখো এখানে কী কী অংশ তোমাদেরকে পড়তে হচ্ছে। তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান। বিভিন্ন অ্যানিম্যালসের বিভিন্ন রকমের রেসপিরেটরি অর্গ্যান আছে। রেসপিরেটরি অর্গ্যান মানে কি, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা কোথায় স্টোর থাকছে, আমাদের লাংসে। সুতরাং লাংস হচ্ছে মানুষের রেসপিরেটরি অর্গ্যান। আবার মেটাবলিক রিয়াকশানের ফলে যে CO2 তৈরি হচ্ছে সেটা লাংস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার দেখো ট্রাকিয়া হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান বা শ্বসন অঙ্গকার ককরোচের। এরকম কিছু অ্যানিম্যালস আছে যাদের রেসপিরেটরি অর্গ্যানের নাম এবং ছোট ছোট করে তাদের কাজগুলো একটু পড়ে রাখতে হবে। এবং মেকানিজম অফ ব্রিদিংয়ে কোন কোন পেশিগুলো সাহায্য করে। দেখো ব্রিদিং বা শ্বসন প্রথমত দুটো ফেজে হয়, একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। আমি এই যে অক্সিজেন নিলাম এটা ইন্সপিরেশন, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম এটাই হচ্ছে এক্সপিরেশন। যখন অক্সিজেন নিচ্ছে তখন কী হচ্ছে, বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাচ্ছে, মানে ভলিউম এক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কিভাবে ভলিউম বেড়ে যাচ্ছে, এবং ভলিউম যদি বেড়ে যায় তাহলে চাপ কমে যায় অ্যাটমসফিয়ারের তুলনায়। সুতরাং এন্ট্রি নেবে, তাহলে অক্সিজেন কী হবে, অক্সিজেন তখন বডিতে এন্ট্রি নেবে।
আবার যখন এক্সপিরেশন করব অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে যখন ছেড়ে দেবো করে ছেড়ে দিলাম, তার ফলে বক্ষগহ্বরের আয়তন কী হচ্ছে, এক্ষেত্রে কমে যাচ্ছে। আবার আমরা জানি যে ভি সমানুপাতিক 1/p, তাহলে এক্ষেত্রে বডিতে প্রেসার বেড়ে যাবে, তাহলে বডি থেকে CO2 কী হবে, বাইরে বেরিয়ে যাবে। এক্ষেত্রে কোন কোন পেশিগুলো সাহায্য করে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে কোন কোন মাসেলস হেল্প করে, সেটা পড়তে হবে। এরপরে আছে দেখো এক্সচেঞ্জ অফ গ্যাসেস, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমাদের যে লাংস থাকে, সুতরাং এই লাংস থেকে কিভাবে টিস্যুতে গ্যাসেস এক্সচেঞ্জ হয়। তাহলে লাংস থেকে অক্সিজেন প্রধানত টিস্যুতে যায়, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসে যায়। তো এটাই হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস। সুতরাং এই অংশটা তোমাদেরকে পড়তে হবে। এবং ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, তো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বলতে এখানে O2 আর CO2 পরিবহন, O2 অ্যান্ড CO2 পরিবহন। তো O2 পরিবহনে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ভালো করে ধারণা রাখতে হবে। এবং এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কখন ডান দিকে সরছে, কখন বাম দিকে সরছে, বোর এফেক্ট কাকে বলে, হ্যালডেন এফেক্ট কাকে বলে, বিভিন্ন কন্ডিশন কীভাবে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে হেল্প করছে। অর্থাৎ এক্ষেত্রে পিএইচ, তার সঙ্গে সঙ্গে 2,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার কীভাবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে প্রভাবিত করে, এটা পড়তে হবে। এবং কার্বন ডাইঅক্সাইড মানে কীভাবে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি হয়, এবং এক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কী কাজ করে, আরবিসি কীভাবে কাজ করে, সেটা CO2 পরিবহনে পড়তে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ আর একটা অংশ আছে, সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন বলতে ব্রেনের দুটো অংশ, ব্রেনের দুটো পার্ট, একটা হচ্ছে পন্স আর একটা মেডালা অবলঙ্গাটা, এরা কিভাবে রেসপিরেশনকে কন্ট্রোল করে। এছাড়া কেমিক্যাল রেগুলেশনও আছে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে যেটা আছে সেটা হচ্ছে পন্স এবং মেডালা অবলঙ্গাটা কিভাবে আমাদের শ্বসন হারকে নিয়ন্ত্রণ করে। এবং ডিসঅর্ডার অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের কিছু রোগ আছে, যেমন অকুপেশনাল লাংস ডিসঅর্ডার আছে, তার সঙ্গে সঙ্গে এমফাইসেমা আছে। তো এগুলো সম্পর্কে একদম সিম্পল একটু ধারণা বা আইডিয়া নিয়ে রাখতে হবে, ঠিক আছে। এরপরেই হিউম্যান ফিজিওলজি যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8-এ কী আছে, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো বডি ফ্লুইড মানে ব্লাডের কম্পোজিশন। দেখো ব্লাডের প্রথমত দুটো উপাদান থাকে, একটা প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড সেল। তো প্লাজমার কি কম্পোজিশন থাকে, কত পার্সেন্ট ওয়াটার থাকে, প্লাজমা প্রোটিনগুলো ভালো করে আইডিয়া রাখতে হবে। এবং ব্লাডের যে সেল আছে মানে আরবিসি, লোহিত কণিকা স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে আছে ডব্লিউবিসি। তো ডব্লিউবিসি আবার দুই ধরনের হয়, আগ্রানুলোসাইট, গ্র্যানিউলোসাইট। আগ্রানুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট, মোনোসাইট আছে, তাদের ফাংশন। আবার গ্র্যানিউলোসাইটের মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো নিউট্রোফিল কি কাজ করে, ফ্যাগোসাইটিক সেল কোনগুলো, যেমন মোনোসাইট, নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটিক সেল হিসাবে কাজ করে। এছাড়া অ্যালার্জিক রিয়াকশানে কোনটা হেল্প করে, কোনটা হিস্টামিন ক্ষরণ করে, কোনটা ভ্যাসো কনস্ট্রিক্টার, কোনটা ভ্যাসো ডায়ালেটার, এরকম কিছু বিষয় পড়তে হবে। এবং লিম্ফ এবং টিস্যু ফ্লুইড, ঠিক আছে। তাহলে ব্লাড প্রধানত দেহের বিভিন্ন সেলেতে প্রধানত বিভিন্ন মেটেরিয়ালস নিয়ে যায় এবং তার ফলে সেল পুষ্ট হয়। কিন্তু যে সমস্ত জায়গাতে ব্লাড যেতে পারে না সেখানে যেটা যায়, তো সেটাই হচ্ছে লিম্ফ। তো লিম্ফ, টিস্যু ফ্লুইড এবং ব্লাড, এদের মধ্যে কী পার্থক্য এবং এদের কম্পোজিশনের মধ্যে কী পার্থক্য, সেটা পড়তে হবে, ঠিক আছে। এরপরে আছে সার্কুলেটরি পাথওয়ে, ঠিক আছে, মানে ডাবল সার্কুলেশন। সো সেই অংশটাও দেখতে হবে। রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এক্ষেত্রে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, কার্ডিয়াক সেন্টার কোনটা এবং কার্ডিয়াক সেন্টার কীভাবে হার্ট রেটকে বাড়াচ্ছে, কীভাবে হার্ট রেটকে কমাচ্ছে, সেটা পড়তে হবে। এবং ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেমে খুব ভালো করে পড়তে হবে, যেটা পরীক্ষাতে প্রশ্ন আসে, তো সেটাই হচ্ছে ইসিজি। ইসিজিতে বিভিন্ন ওয়েভ থাকে, যেমন পি ওয়েভ, কিউ ওয়েভ, আর এস টি ওয়েভ, ডিফারেন্ট টাইপের ওয়েভ। এবং সার্কুলেটরি ডিসঅর্ডার যেমন এনজাইনা পেক্টোরিস, আথারোস্ক্লেরোসিস, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, এদের মধ্যে কি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। তো এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে তাহলে এই অংশটা দেখছো, এবং এর সাথে সাথে দেখো হ্যাঁ, এর সাথে সাথে কিন্তু হার্ট সম্পর্কে একদম ডিটেলসে আইডিয়া রাখতে হবে, যেটা এখানে এই যে অংশটা আছে, যে সার্কুলেটরি পাথওয়েজ মানে হার্ট কীভাবে কাজ করছে, হার্টের স্ট্রাকচার, হার্টের ইন্টারনাল স্ট্রাকচার, হার্টে কত রকমের ভালভ আছে, কোথায় দ্বিপত্র কপাটিকা আছে, বাইকাসপিড ভাল্ব, কোথায় ট্রাইকাসপিড ভাল্ব আছে, এবং কিভাবে তারা কাজ করছে, হার্টের পাম্পিং কিভাবে হচ্ছে, ডাবল সার্কুলেশন মানে লাংস এবং বডি কিভাবে সার্কুলেশনে অংশ নিচ্ছে। তো সেই অংশগুলো কিন্তু খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এরপরে যে চ্যাপ্টার আছে দ্যাট ইজ চ্যাপ্টার 9, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং খুব বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। সুতরাং এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন মানে রেচন, যেটাকে বাংলাতে বলা হয়। তো
তো প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম, মানে মানুষের যে এক্সক্রেটরি সিস্টেম আছে, কিডনি দিয়ে তৈরি কিডনি স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডারে কীভাবে মিকচুরেশন রিফ্লেক্স হচ্ছে, এক্সটার্নাল স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটার কোথায় থাকে এবং তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে, কোনটা ভলান্টারি কোনটা ইনভলান্টারি, এবং ইউরিন ফর্মেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেফ্রনের মধ্যে কীভাবে ইউরিন ফর্মেশন হয়, অর্থাৎ এক্ষেত্রে গ্লমেরুলাসের মধ্যে যে ফিল্ট্রেশন হয়, সুতরাং গ্লমেরুলার ফিল্ট্রেশন এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট, ঠিক আছে, এবং ভাসার একটা, এবং এর সাথে সাথে পেরিটিউবুলার ক্যাপিলারির কি ভূমিকা থাকে ইউরিন ফর্মেশনে, এবং ফাংশনস অফ টিউবেল মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবেল, তারা কি ফাংশন করে। প্রধানত যে সমস্ত অর্গানিজমসের ক্ষেত্রে লুপ অফ হেনলি অনেক বড় হয়, তাহলে লুপ অফ হেনলি বড় মানে কি, সেক্ষেত্রে কিন্তু ইউরিনের পরিমাণ কিন্তু কম হবে, অর্থাৎ যেগুলো প্রধানত ডেজার্ট যে সমস্ত অ্যানিমালস তাদের ক্ষেত্রে কিন্তু লুপ অফ হেনলি অনেক বড় হয়। এবং মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্ট্রেট কীভাবে কনসেন্ট্রেটেড হয়, কারণ আমরা যে ইউরিন যেটা ত্যাগ করি সেটা কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেটেড ইউরিন, ঠিক আছে, সুতরাং সেই হাইপারটনিক ইউরিন কীভাবে তৈরি হয়। রেগুলেশন অফ দ্য কিডনি ফাংশনকে কারা রেগুলেট করে, ব্লাড প্রেশার কীভাবে এক্ষেত্রে কন্ট্রোলড হচ্ছে, ঠিক আছে, যেমন রেনিন, অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কীভাবে কিডনি ফাংশনকে রেগুলেট করে। মিকচুরেশন যেটা বলছিলাম, কীভাবে মূত্র প্রধানত ত্যাগ হয় আমাদের ইউরিনারি ব্লাডার থেকে, যেমন বিভিন্ন পেশির ভূমিকা, এবং রোল অফ অর্গানস ইন এক্সক্রেশন, অন্যান্য অর্গানস যেগুলো এক্সক্রেশনে হেল্প করে, এবং ডিসঅর্ডার অফ দ্য এক্সক্রেটরি সিস্টেম, ঠিক আছে, যেমন রেনাল ক্যালকিউলি, তারপরে এরকম কিছু ডিসঅর্ডার আছে, ঠিক আছে। এবং এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, সিম্পলি মাসেলস এবং তার সঙ্গে সঙ্গে বোনসের সঙ্গে রিলেটেড। তাহলে এক্ষেত্রে দেখো টাইপস অফ মুভমেন্ট, প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে টাইপস অফ মুভমেন্ট, যেমন সিলিয়ারি মুভমেন্ট, ফ্ল্যাজেলার মুভমেন্ট ইত্যাদি। এর সাথে সাথে আছে দেখো মাসেলস। তো মাসেলস প্রথমত 3 ধরনের হয়, একটা ঐচ্ছিক পেশি বা স্কেলিটাল মাসেল, তো স্কেলিটাল মাসেলের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার একদম ডিটেলসে পড়তে হবে, যেমন অ্যাক্টিন, মায়োসিন পেশি তারা কীভাবে কাজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে মাসেল কন্ট্রাকশান হচ্ছে, মাসেল কন্ট্রাকশানে ক্যালসিয়ামের কী ভূমিকা আছে, অ্যাক্টিন, মায়োসিন পেশি, পাওয়ার স্ট্রোক কাকে বলে, সার্কোমিয়ার কাকে বলে, ঠিক আছে, রায়ানোডাইন রিসেপ্টর কীভাবে কাজ করে, এই অংশগুলো। এবং স্কেলিটাল সিস্টেম, দেখো স্কেলিটাল সিস্টেম মানে আমাদের যে বোনস, যেমন আমাদের মাথাতে স্কাল থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে মেরুদণ্ড থাকে বা ব্যাকবোন, তার সঙ্গে সঙ্গে আমাদের যে হাত থাকে, হাতে বিভিন্ন অস্থি থাকে, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস ইত্যাদি, ফিমার থাকে, টিবিয়া, ফিবুলা পায়েতে। তাহলে কোন জায়গাতে কতগুলো করে বোনস থাকে সেগুলো পড়তে হবে। এবং জয়েন্টস, বিভিন্ন রকমের জয়েন্টস, দুটো অস্থির যে সংযোগস্থল সেটা হচ্ছে জয়েন্টস। এবং ডিসঅর্ডার অফ মাসকুলার অ্যান্ড দ্য স্কেলিটাল সিস্টেম, যেমন টিটেনি, যেমন মাইস্থেনিয়া গ্রেভিস, এরকম কিছু রোগ সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। একদম সিলেবাস মুখস্থ করে ফেলবে, ঠিক আছে, কি আছে সিলেবাস কিন্তু বারবার দেখতে হবে, দরকার হলে 2 দিন অন্তরই সিলেবাস দেখবে, তবে কিন্তু সিলেবাস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে চ্যাপ্টার 21, দ্যাট ইজ দ্য নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তার মানে এটা কিন্তু নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমে কোন অংশগুলো পড়তে হবে একটু দেখে নাও। সো নিউরাল সিস্টেম এবং হিউম্যান নিউরাল সিস্টেম, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ভাগ। দেখো আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেটা 2টো ভাগে বিভক্ত, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে সেখান থেকে যে নিউরনগুলো বেরিয়ে এসেছে তারা। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার 2 ধরনের হয়, একটা সোমেটিক আর একটা হচ্ছে অটোনমিক। তো অটোনমিক নার্ভাস সিস্টেম আবার 2 ধরনের হবে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এরকম যে বিভিন্ন ডিভিশন, এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং হিউম্যান নিউরাল সিস্টেম, নিউরনস অ্যাজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট। সুতরাং নিউরনের গঠন, একদম সেল বডি, অ্যাক্সন, ডেনড্রন কী কাজ করছে, প্রত্যেকটা পার্টস কীরকম কাজ করছে নিউরনে, তো সেই অংশগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আছে দেখো সেন্ট্রাল নিউরাল সিস্টেম। সেন্ট্রাল নিউরাল সিস্টেম মানে কি, সেন্ট্রাল নিউরাল সিস্টেম মানে হচ্ছে এক্ষেত্রে ব্রেন, ঠিক আছে, কিন্তু স্পাইনাল কর্ডটা তোমাদের সিলেবাসে নেই। এবং এর সাথে সাথে আছে দেখো রিফ্লেক্স অ্যাকশন অ্যান্ড দ্য রিফ্লেক্স আর্ক, কীভাবে রিফ্লেক্স অ্যাকশন তৈরি হচ্ছে। ব্রেন
আমরা যখন চিন্তা ছাড়া কোনো কাজ করি তো সেটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান। তো সেই রিফ্লেক্স অ্যাকশানের যে সেন্সরি নিউরন, মোটর নিউরন, ইন্টার নিউরন কীভাবে কাজ করছে এবং সেন্সরি রিসেপশন অ্যান্ড প্রসেসিং, তো এই যে অংশটা আছে সেন্স অর্গ্যান, তো সেন্স অর্গ্যানটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং বাকি অংশগুলো সিলেবাসের মধ্যেই ইনক্লুডেড আছে। এবং ব্রেনের যে বিভিন্ন পার্টস আছে, বিশেষত সেরিব্রাম, তার সঙ্গে সঙ্গে সেরিবেলাম, পন্স, মিডল অবলঙ্গাটা, হাইপোথ্যালামাস, তাদের ডিফারেন্ট ফাংশনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এরপর একদম লাস্ট চ্যাপ্টার আছে। তো নার্ভাস সিস্টেম যেরকমভাবে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে কানেকশান করে, সেরকম আমাদের দেহের ভিতরে যে সমস্ত ইন্টারনাল অর্গ্যান আছে, তো সেই ইন্টারনাল অর্গ্যানগুলোর হোমিওস্ট্যাসিসকে মেনটেন করে যে সিস্টেম, তো সেটাই হচ্ছে হরমোনাল সিস্টেম, বা যাকে আমরা বলবো এন্ডোক্রাইন সিস্টেম। বিভিন্ন যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হিস্টোলজি এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন হরমোন তৈরি হয়, সেখান থেকে কী কী ডিজিজ তৈরি হয়, তো সেই অংশগুলো মেনলি আমাদেরকে পড়তে হবে। ক্লাস 10-এও তোমরা কিছু কিছু অংশ পড়েছো, কিন্তু এখানে আরও ডিটেলসে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দেখো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোন, হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, মানে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি থেকে কোন হরমোন খরিত হয়, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন সিক্রেটেড হয়, যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে এবং তার ফলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন ট্রপিক হরমোন সিক্রেটেড হয়। থাইরয়েড গ্ল্যান্ড, তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন তৈরি হয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্রচুর ইম্পর্ট্যান্ট, এবং তার সঙ্গে সঙ্গে পিনিয়াল গ্ল্যান্ড আছে যেখান থেকে মেলাটোনিন তৈরি হয়। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো অংশ আছে, একটা কটেক্স আর একটা মেডেলা। কটেক্স থেকে 3টে হরমোন তৈরি হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড। তো তারা কী কাজ করে, এবং অ্যাড্রিনাল মেডেলা থেকে প্রথমত ক্যাটেকোলামাইন অর্থাৎ অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন সিক্রেটেড হয়, এগুলোকে বলা হয় এমার্জেন্সি হরমোন। প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি হয়, তো এই অংশগুলো দেখতে হবে। এবং হরমোনস অফ হার্ট, কিডনি অ্যান্ড দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হরমোনস ইন হার্ট, হার্ট থেকে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক ফ্যাক্টর তৈরি হয়, কিডনি থেকে প্রধানত রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, এবং তার সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন তৈরি হয়, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন, রাইট। এবং এর সাথে সাথে আছে দেখো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন, বিভিন্ন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন, যেমন এক্ষেত্রে কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এরকম ডিফারেন্ট যে হরমোন আছে, গ্যাস্ট্রিন, এই সমস্ত হরমোনগুলো কী কাজ করছে, প্রচুর ইম্পর্ট্যান্ট। এবং মেকানিজম অফ হরমোন অ্যাকশান, হরমোন প্রধানত দুইভাবে কাজ করে, একটা সেল সারফেস রিসেপ্টার, তো সেল সারফেস রিসেপ্টারের থ্রু দিয়ে কোন কোন হরমোনগুলো কাজ করে তাদের এক্সাম্পল, এবং এর সাথে সাথে এক্ষেত্রে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, ঠিক আছে, সেকেন্ড মেসেঞ্জার মানে সাইক্লিক এমপি কীভাবে তৈরি হয়, এবং এর সাথে সাথে যেগুলো মোবাইল রিসেপ্টারের থ্রু দিয়ে কাজ করে তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে জিনকে কন্ট্রোল করে, যে স্টেরয়েড হরমোন প্রধানত মোবাইল রিসেপ্টারের থ্রু দিয়ে কাজ করে, তারা কিভাবে জিনকে কন্ট্রোল করে, তো সেই বিষয়গুলোই পড়তে হবে। তো জেনারেলি এইগুলোই হচ্ছে ক্লাস 11-এর সিলেবাসে আছে। তো আমি সিলেবাসটা একটু ডিটেলসে আলোচনা করলাম এই কারণের জন্য, আবার বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন পড়াশোনা করে কোনো একটা চ্যাপ্টার শুরু করলো, তারপরে তারা পড়তে যায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো আগে সিলেবাসে কি আছে সেটা জেনে নাও, তাহলে তুমি প্রথম থেকেই প্ল্যানিং করার সুযোগ পাবে, এবং সেই প্ল্যানিং অনুযায়ী তুমি এগোতে পারবে। তোমাকে বুঝতে হবে যে কি পড়তে হবে, কতটা পড়তে হবে, প্রথম থেকে জানতে হবে। তো সেই জন্যই বলছি যে অন্যান্য স্টুডেন্টসের মতো ভুল করো না। তুমি যদি না জানো তোমার সিলেবাসের মধ্যে কী আছে, তাহলে কিন্তু পড়া থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। দেখবে পড়তে পড়তে মনে হবে আবার আরও কত, কিন্তু আগে থেকে তুমি যদি জেনে যাও যে এই অংশগুলো তোমাকে পড়তেই হবে, তাহলে দেখবে যে তোমার পড়তেও ভালো লাগবে এবং তোমার মধ্যে একটা ক্লিয়ার কনসেপশান তৈরি হবে যে এই অংশগুলোই প্রধানত আমাকে ফোকাস করতে হবে। তো এনসিইআরটি যেমন ফলো করবে একদম লাইন বাই লাইন, এর সাথে সাথে নিজের মতো করে নোটস তৈরি করবে, তার সঙ্গে সঙ্গে নিটেতে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে নিটে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসছে সেগুলো ভালো করে ফলো করবে, তাহলেই দেখবে যে বায়োলজিকে গ্রিপের মধ্যে আনতে পারবে। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে যেমন পড়াবো, অনলাইন লাইভ ক্লাসে প্রত্যেকটা অংশ এক একটা চ্যাপ্টার এক দিনে শেষ করবে, এবং তার সাথে সাথে ছোট ছোট করে প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন কনসেপচুয়াল অংশগুলো তোমাদের সাথে আলোচনা করব, যাতে সহজেই তোমরা এই নিটের জন্য প্রিপারেশান নিতে পারো। এবং আশা করি আমার সাথে তোমাদের এই জার্নি তোমরাও যেমন এনজয় করবে, আমিও সেরকম এনজয় করব, এবং তোমাদের সকলের ভালোবাসার প্রত্যাশায় রইলাম। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।